হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। এভরি স্যাটারডে করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা ডেসক্রিপটিভ ক্লাস করাচ্ছি S1 কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে। এবং আজকেও কিন্তু ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ এবং অন্যান্য অ্যাব্রিভিয়েশন বুকসতর, ঠিক আছে, ম্যাল নিউট্রিশন টপিক কিন্তু আজকে আলোচনা করা হবে। অবশ্যই ক্লাসটি ভালো করে দেখবে, লাইক করবে, শেয়ার করবে এবং তুমি যদি WBPSCর অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো রেগুলার ক্লাস আপডেট পাওয়ার জন্য। রেগুলার কিন্তু আমরা রাতে কিন্তু লাইভ ক্লাস নিয়ে আসছি, সুতরাং অল নোটিফিকেশান করে রাখাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। WBCS, ICDS মেন, মিসলেনিয়াস মেন, অবশ্যই কিন্তু ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে অবশ্যই হেল্প করবে এই সমস্ত পরীক্ষাগুলোতে। সমস্ত ক্লাসের আপডেট তো আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রাম চ্যানেলে আসছেই, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে গিফট অফ দ্য গ্যাবেডু, সেখানে কিন্তু জয়েন করে যেও। যারা জয়েন করোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু জয়েন করে পারবে। যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি টেলিগ্রাম অ্যাপে গিফট অফ দ্য গ্যাবেডু বলে সার্চ করবে, সেখান থেকে কিন্তু তুমি জয়েন করে যেতে পারবে, ঠিক আছে। এমনি পাবলিক গ্রুপ রয়েছে, তুমি যদি কোনো রকম অসুবিধা হলেও তুমি ফলো করতে পারো। আর আমাদের তো মক টেস্ট, PSC ICDS সুপারভাইজার মেন্স পরীক্ষার জন্য ফুল লেন্থ মক টেস্ট কালকে থেকে কিন্তু শুরু হচ্ছে। ফার্স্ট 4 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে কিন্তু মক শুরু হবে, আনটিল এক্সাম অবধি কিন্তু মক চলবে। আপাতত 8-11 অবধি ডেট দেওয়া রয়েছে, তারপরে PSC যেরকম ক্যালেন্ডারে মেনশন করবে ডেট, সেইভাবে কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, কালকে 7টা থেকে মক শুরু হবে, কালকে সানডে 7টা থেকে, তার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করিয়ে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে কিন্তু চেক করে নেবে, ডিটেলসটা চেক করে নিও, তারপরে কিন্তু জয়েন করবে, ওকে। এছাড়াও আমি টেলিগ্রামে পিন করে রেখেছি, টেলিগ্রামও পেয়ে যাবে। চলো আজকে ক্লাস চটপট শুরু করে দিই। আজকে কিন্তু ফার্স্ট আমরা দেখব ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961। এটা 2017-তে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং সেই 61-র পরে কিন্তু 61-র যে অ্যাক্টটা ছিল সেটাকেই কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং মাঝে কিছু আছে অ্যামেন্ডমেন্ট, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না, তা আমি সেগুলো নিয়ে আর আলোচনা যাচ্ছি না। যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই কিন্তু আলোচনা যাচ্ছি এবং এটা কিন্তু ভালো করে দেখে নাও, ওকে। তো শুরু করছি, চলো। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 কি বলেছে? দ্য ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রোটেক্ট ওম্যান এমপ্লয়মেন্ট while they experience their maternity. Maternity benefit is basically the benefit of getting full paid absence from work. This benefit is given to the woman with the motivate to help her in the taking care of child. ম্যাটারনিটি বেনিফিটটা কি বলছে? যে একটা হলো গভর্নমেন্টের, একটা হলো ওমেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা প্রোটেকশান, ঠিক আছে। যেহেতু তার যখন ম্যাটারনিটি হচ্ছে তখন কি হচ্ছে, সে একটা সেই ওই এমপ্লয়মেন্ট থেকে, যে এস্টাবলিশমেন্ট থেকে সেই ছুটি পাচ্ছে এবং সেই অ্যাবসেন্সটা, সেই ছুটি যখন নিচ্ছে, সেই যে অ্যাবসেন্স হচ্ছে সেই অ্যাবসেন্সটা কিন্তু সে পেইড হচ্ছে, ঠিক আছে। সে যে ছুটিটার কিন্তু তার সেটা পেইড হচ্ছে, এটাকে আমরা বলছি ম্যাটারনিটি বেনিফিট, ঠিক আছে। দেখো পরিষ্কার বলা রয়েছে, ম্যাটারনিটি বেনিফিট ইজ বেসিক্যালি বেনিফিট অফ গেটিং ফুল পেড অ্যাবসেন্ট ফ্রম দ্য ওয়ার্ক, ঠিক আছে। সে কাজের যে অ্যাবসেন্স হচ্ছে সেখানে কিন্তু পুরোটাই তার পেইড করছে তার এস্টাবলিশমেন্ট, তার কোম্পানি কিন্তু, ঠিক আছে। কেন পেইড করছে না? বেনিফিট দেওয়া হচ্ছে ওম্যান উইথ মোটিভেট টু হেল্প হার ইন টেকিং কেয়ার অফ হার চাইল্ড, ঠিক আছে, তার চাইল্ডের টেকিং কেয়ার করার জন্য, তাই জন্য কিন্তু এটা কিন্তু দেওয়া হচ্ছে। এবারে অ্যাপ্লিকেবিলিটি কী রয়েছে দেখে নাও। যে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1960, আমি দুটোই বলবো, ঠিক আছে। আগে 61টা বলছি, তাহলে কিন্তু 17টা বুঝতে সুবিধা হবে। এই যে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 অ্যাপ্লিকেবল বলেছে, অ্যাপ্লাই কোথায় হবে? ফ্যাক্টরিতে হবে, মাইন্স, আমাদের প্ল্যান্টেশন, শপ, এস্টাবলিশমেন্ট, যেটা বললাম দ্যাট এমপ্লয় অ্যাটলিস্ট 10%। যেখানে কোথায় কোথায়, যে কোনো ফ্যাক্টরি, মাইন্স, কোনো রকম প্ল্যান্ট, কোনো রকম শপ, কোনো একটা এস্টাবলিশমেন্ট যেখানে এমপ্লয় বলেছে কত, অ্যাটলিস্ট 10% কিন্তু এমপ্লয় রয়েছে, সেখানে কিন্তু এই অ্যাক্ট কার্যকর, ঠিক আছে। তারপরে কি বলেছে? এলিজিবিলিটি কি দিয়েছে? এলিজিবিলিটি বলেছে, এ ওম্যান মাস্ট হ্যাভ ওয়ার্ক ইন দ্য এস্টাবলিশমেন্ট ফর অ্যাটলিস্ট 80 days ইন দ্য 12 month প্রিসিডিং হার ডেট অফ ডেলিভারি, ঠিক আছে। অর্থাৎ ডেট অফ ডেলিভারির যে প্রিসিডিং আগের 12 মাস রয়েছে, সেই ডেট অফ ডেলিভারির যে ডেটটা ধরো রয়েছে, ধরো আজকে ডেট অফ ডেলিভারি, এবং আজকে আগের যে 12 মাসে কিন্তু 80 days, তার আগের 12 মাসে 80 days তাকে কিন্তু সেই এস্টাবলিশমেন্ট তাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু সে কিন্তু এলিজিবল। ক্লিয়ার? বোঝা গেল? এ ওম্যান মাস্ট হ্যাভ ওয়ার্ক ইন দ্য এস্টাবলিশমেন্ট ফর অ্যাটলিস্ট 80 days ইন দ্য 12 month প্রিসিডিং, এই যে প্রিসিডিং মানে আগে, প্রিসিডিং হার ডেট অফ ডেলিভারি, ওকে। চলো নেক্সট আসছি, দেখো
কিছু কিছু কিন্তু এক্সামশন কিন্তু এর মধ্যে রয়েছে। এক্সামশন কী কী রয়েছে দেখো, বলেছে উমেন যে এমপ্লয়িজ রয়েছে সে কভার আন্ডার দ্য এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948 যে অ্যাক্ট রয়েছে, যারা ইএসআইয়ের মধ্যে পড়ছে তাদের কিন্তু এখানে কিন্তু তাদের কিন্তু এই অ্যাক্টের বাইরে কিন্তু রয়েছে। যদিও ইএসআইয়ের মধ্যে ম্যাটারনিটি বেনিফিট রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আলাদা করে বলা রয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা এক্সামশন কিন্তু রয়েছে। আমি 17টাতেও আসবো। তারপরে কি বলেছে, ওম্যান ইন অর্গানাইজ সেক্টর, ওম্যান ইন দ্য আনঅর্গানাইজ সেক্টরে যারা অসংগঠিত ক্ষেত্র শ্রমিকরা কিন্তু এটার কিন্তু এক্সামশন ছিল। এটা কত 1961 ছিল। এইবার দেখো ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2017তে কী করেছে। 2017তে যেটা হয়েছে এটা কিন্তু রাজ্যসভায় পাস হয়েছে 11 আগস্ট 2016, লোকসভায় পাস হয়েছে মার্চ 19, 2017তে, ঠিক আছে, এবং রিভাইজ কিন্তু প্রেসিডেন্সিয়াল কিন্তু অ্যাসেন্ট দিয়েছে মার্চ 27, 2017তে, অ্যান্ড কেম ইনটু এফেক্ট এপ্রিল 1, 2017তে কিন্তু এসছে। এবং কিছু ফেসিলিটি কিন্তু সেটা কিন্তু এক্সেপশন ছিল, সেটাও কিন্তু জুলাই 1 থেকে সেটা ফেসিলিটির কিন্তু সেটা কিন্তু এফেক্ট পড়ে গেছে, ঠিক আছে। তো এই যে চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে দেখো, এখানে কিন্তু মূল যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো গিয়ে আমার লিভের যে চেঞ্জ হয়েছে। প্রথমে দেখো চাইল্ড বার্থের যে ম্যাটারনিটি লিভ ছিল সেটা কিন্তু আগে 12 সপ্তাহ ছিল, সেটাকে 26 সপ্তাহ করে দেওয়া হয়েছে ফার্স্ট 2 চিলড্রেনের জন্য। প্রথম দুটো চিলড্রেনের জন্য 26 সপ্তাহ করে দেওয়া হয়েছে এবং 12 উইকস দেয়ার আফটার, তারপরে কিন্তু 12 উইকস কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর অ্যাডপ্টের ক্ষেত্রে কিন্তু আগে কিচ্ছু বলা ছিল না, এবং অ্যাডপ্টের ক্ষেত্রে কিন্তু এখন 12 উইকস বলেছে ফ্রম দ্য ডেট দ্য চাইল্ড ইজ হ্যান্ডেড ওভার দেম, ঠিক আছে। অর্থাৎ অ্যাডপশনের ক্ষেত্রে কিন্তু এখন আগে ছিল না, 1961 কিন্তু ছিল না, এখন কিন্তু 12 সপ্তাহ কিন্তু করে দেওয়া হয়েছে। মিসক্যারেজের ক্ষেত্রে আগেও যা ছিল 6 উইকস এখনও কিন্তু রয়েছে, এবং সিকনেসের ক্ষেত্রে কিন্তু আগে 1 মান্থ ছিল, এখন কিন্তু এটাও কিন্তু চেঞ্জ, এগুলো কিন্তু আর কিচ্ছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। ওকে, তো তোমরা একটু দেখে নাও, বাদ বাকি কিন্তু কিছু চেঞ্জ হয়নি, জাস্ট লিভের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। আর মনে রাখবে অ্যাডপশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এসছে 12 উইকসের জায়গায় 26 থেকে 26 উইকস হয়েছে, 26 সপ্তাহ হয়েছে 2 চিলড্রেন, অ্যান্ড 12 সপ্তাহ হচ্ছে ডেয়ার আফটার। আর আমার অ্যাডপশনের ক্ষেত্রে শুধুমাত্র 12 সপ্তাহ বলা রয়েছে, যেদিন থেকে তার বাচ্চাটা হাতে পাচ্ছে তার পর থেকে 12 সপ্তাহ, ঠিক আছে। এই হলো আমার ব্যাপার। তারপরে আমার দেখো এই যে নিউ কনসেপ্ট সেই কী উঠে এসছে, নিউ কনসেপ্ট যেগুলো উঠে এসছে দেখো, বলছে ম্যাটারনিটি লিভ ফর অ্যাডপ্টিং অ্যান্ড মাদার। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, নিউ কনসেপ্ট দেখো কী উঠে এসছে, বলছে ম্যাটারনিটি লিভস ফর অ্যাডপ্টিং অ্যান্ড কমিউনিকেশন মাদার। তাহলে আমরা কি বলছি, এবার আমার বলেছে যে অ্যাডপ্টিং এবং সেই যেটা বললাম সেক্ষেত্রে কিন্তু ম্যাটারনিটি লিভ সেটাই উঠে এসছে। অপশন টু ওয়ার্ক ফ্রম হোমের অপশান কিন্তু উঠে এসছে এই 17-র মাধ্যমে। আর বলেছে রিটেন, এখন কিন্তু রিটেন এবং সেটা হলো আর আগে যেটা ছিল, আগে কিন্তু একটা লিখতে হতো, ঠিক আছে, 61 আগে ফর্ম ফিল আপ করতে, সেগুলো কিন্তু এখন বলেছে এখন সে রাইটিংও করতে পারে কিংবা সে ইলেকট্রনিক্যালি, অর্থাৎ সে যদি একটা ইমেল করে দেয় সেক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু ভ্যালিড, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিংবা ইমেল কিংবা ইলেকট্রনিক্যালি সে যদি পাঠায় সেক্ষেত্রে কিন্তু এবার ইমেলটাই বৈধ। এখন জানি না হোয়াটসঅ্যাপটা, সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপ নিয়ে একটা রায় ছিল, তো যাই হোক ওটা একটু দেখে নিও, কিন্তু ইমেলটা কিন্তু বৈধ, ঠিক আছে। এবং সেখানে বলেছে রিটেন, এখানে কিন্তু ইন্টিমেশন কিন্তু বলেছে অ্যাট দ্য টাইম অফ ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, এবং সেখানে কিন্তু রিটেন এবং ইলেকট্রনিক্যালি সে কিন্তু পাঠাতে পারবে। এইগুলো কিন্তু নিউ কনসেপ্টের মাধ্যমে কিন্তু উঠে এসছে, ঠিক আছে। জাস্ট লিভটা মনে রাখবে, আর মনে রাখবে যেগুলো বললাম পয়েন্টগুলো, এবং আমার অ্যাডপশনটা যেটা এসছে এইগুলো কিন্তু মনে রাখলে চলবে, এছাড়া কিন্তু আর বেশি কিছু এখান থেকে দেখে যাওয়ার কিন্তু দরকার নেই। তারপরে আমি চলে আসছি দেখো সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে। সেলফ হেল্প গ্রুপটা বলতে আমরা কি বুঝি, সেলফ হেল্প গ্রুপ কিন্তু এখন একটা মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এখন রোল, বিশেষ করে আমাদের একটা প্যান্ডেমিক যে সিচুয়েশনটা চলছে সেক্ষেত্রে কিন্তু সেলফ হেল্প গ্রুপের কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যেও। তো সেলফ হেল্প গ্রুপ বলতে কি বলেছে, হোয়াট আর এসএসজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ দেখো কি বলেছে, আর দ্য ইনফর্মাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, একটা হলো ইনফর্মাল অ্যাসোসিয়েশন অফ পিপল হু চুজ টু কাম টুগেদার টু ফাইন্ড ওয়েজ টু ইমপ্রুভ দেয়ার লিভিং কন্ডিশন। অর্থাৎ তারা একটা ইনফর্মাল, তারা একটা অ্যাসোসিয়েশন তৈরি করছে এবং সেখানে কিন্তু তাদের যে লিভিং কন্ডিশন সেটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু তারা কিন্তু
তৈরি করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু সেলফ হেল্প গ্রুপ কিন্তু রয়েছে, ঠিক আছে, এবং তারা কিন্তু অনেক স্বাস্থ্য সাথী থেকে অনেক কিন্তু ফেসিলিটি পায় এবং গভর্নমেন্টের কিন্তু অনেক স্কিম কিন্তু পায়, ঠিক আছে, তা সুযোগ সুবিধা কিন্তু পায় সেলফ হেল্প গ্রুপগুলো, ঠিক আছে। এগুলো তোমার যদি একটু ভিলেজ এরিয়ায় কিন্তু যদি থাকো, কিংবা এটা কিন্তু গোষ্ঠী বলে এদেরকে, ঠিক আছে, গোষ্ঠী কিন্তু তোমরা যারা জানো মোটামুটি 15 জন করে সম্ভবত হয়, 10 কি 15 জন এরকম নিয়ে কিন্তু এই গোষ্ঠীগুলো তৈরি হয় এবং এরা কিন্তু সমস্তটাই কিন্তু সেই গোষ্ঠীই হলো গিয়ে আমাদের সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে। আর এটা কেন হচ্ছে যেটা বললাম, যার ফর্মাল অ্যাসোসিয়েশন পিপল হু চুজ টু কাম টুগেদার টু ফাইন্ড আ ওয়ে ইমপ্রুভ দেয়ার লিভিং কন্ডিশন, ঠিক আছে। আর কি বলছে, ইট ক্যান বি ডিফাইন অ্যাজ এ সেলফ গভর্ন and control information group of people with the similar socio-economic background and having the desire and collectively perform common purpose. Villagers যেটা ভিলেজ যেটা হয় সেটা কিন্তু বললাম যে এখানে কিন্তু প্রভার্টি, লিটারেসি, ল্যাক অফ স্কেল, ফর্মাল ক্রেডিট যেটা মাইক্রোফিন্যান্সের কথা বললাম, এইগুলো কিন্তু ট্যাকেল করার জন্য কিন্তু এই গ্রুপগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু সেলফ হেল্প গ্রুপের কিন্তু একটা কিন্তু প্রভার্টি এলিগেশনের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এখানে কিন্তু ফাংশন দেখে নিতে পারো যে আমাদের যে ফাংশনাল যে ক্যাপাসিটি সেটা কিন্তু অবশ্যই আমার কিন্তু বলেছে ইট লুক বিল অ্যান্ড ফাংশনাল ক্যাপাসিটি অফ দ্য পুয়ার অ্যান্ড মার্জিনালাইজ ইন দ্য ফিল্ড অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। অ্যান্ড ইট রিসলভ দ্য কনফ্লিক্ট থ্রু দ্য কালেকটিভ লিডারশিপ অ্যান্ড মিউচুয়াল ডিসিশন, অবশ্যই, এবং ইট প্রোভাইড বলেছে কালেক্টরাল ফ্রি লোন উইথ টার্মস ডিসাইডেড বাই দ্য গ্রুপ অ্যাট দ্য মার্কেট ড্রিভেন রেটস। তো এখানে কিন্তু ওরা বলছে যে এখানে কিন্তু ওরা কিন্তু একটা যে ফ্রি লোন, কালেক্টরাল ফ্রি লোন বলতে অর্থাৎ যে লোনের ক্ষেত্রে যে কোনো যে প্রসেসিং, সেই প্রসেসিং ফিসটা কিন্তু ওরা কিন্তু নেয় না সেক্ষেত্রে, ঠিক আছে, যে কালেক্টরাল সেক্ষেত্রে কিন্তু লোন নেয়। অবশ্যই লোন দিতে তোমাকে অবশ্যই তোমাকে লোন তুমি যদি বড় করো সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট তোমাকে দিতে হবে। ইন্টারেস্টটা যেরকম গোষ্ঠীর হয় সেটাই কিন্তু এখানে জাস্ট মেনশন করেছে। এটা কিন্তু মোটামুটি অনেক বড়ই কিন্তু নোট রয়েছে এবং মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রেও এই গুরুত্বটা কিন্তু আমি উল্লেখ করেছি এখানে, ঠিক আছে। আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো, এটা আলোচনা করতে গেলে তো অনেক বড়। দেখো, নিড ফর এসএসজি, ঠিক আছে, কেন দরকার রয়েছে, তারপরে এসএসজি অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট যে ইসেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, বেনিফিট রয়েছে, এগুলো কিন্তু আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো। এসএসজির বিশেষ করে নোটটা সেখান থেকে কিন্তু ভালো করে তোমরা একটু পড়ে নিও। জাস্ট ব্যাঙ্কিং লিটারেসিতে এগুলো কী কী চেঞ্জেস এগুলো কিন্তু মেনশন করা রয়েছে, এগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে যাও, তাহলেই কিন্তু মোটামুটি এখান থেকে লিখতে পারবে, ওকে। আর কিন্তু এসএসজির এমন কিচ্ছু নেই, অনেকেই জানো গোষ্ঠীর ব্যাপারটা, সুতরাং তোমাদের তো এই জায়গাটা থেকে নলেজ কিন্তু রয়েছে, ওকে। দেখো, চ্যালেঞ্জেস অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে, কারণ মাইক্রো ফিন্যান্সের যেহেতু এটা উল্লেখ রয়েছে তাই জন্য সেইভাবেই কিন্তু এটা তৈরি করা, এবং কেস স্টাডিও দিয়ে দিয়েছি, ওকে। চলো নেক্সট কিন্তু আমি চলে যাচ্ছি একেবারে ডবল বার্ডেন যে ম্যাল নিউট্রিশন যেটা বলছিলাম, সেই ডবল বার্ডেন অফ ম্যাল নিউট্রিশন। এই ডবল বার্ডেন ম্যাল নিউট্রিশন তো জানোই, এই ডবল বার্ডেন অফ ম্যাল নিউট্রিশনটা কী জিনিস। দেখো, বলছে অ্যাকর্ডিং টু দ্য হুয়ের স্টেটমেন্ট অনুযায়ী কী বলছে, দ্য double burden of malnutrition is characterized by the coexistence of undernutrition along with the overweight and obesity, ঠিক আছে। আমাদের যে আন্ডার নিউট্রিশন যে এক্সিস্টেন্স রয়েছে তার সাথে কি রয়েছে না, যখন ওভারওয়েট এবং ওবেসিটি যখন হয় তখন আমরা কি বলছি না, ডবল বার্ডেন অফ ম্যাল নিউট্রিশন, ঠিক আছে। ম্যাল নিউট্রিশনে আমরা কি বলছি, ডবল বার্ডেন, ঠিক আছে। কখন বলছি, হু কি বলছে, যখন বলছে দ্য কো এক্সিস্টেন্স অফ আন্ডার নিউট্রিশন অ্যালং উইথ ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি অর ডায়েট রিলেটেড non-communicable disease within the individual, household and population and across the life course. Individual who have a body mass index BMI বলেছে of 25 or more are considered overweight, while those with a BMI less than 18.5 are considered underweight. Women seems to be affected more by both forms of the malnutrition compared to men. এবার ডবল বার্ডেন বুঝতে পারলে আশা করি যে ডবল বার্ডেন ম্যালনিউট্রিশনটা আমার বিএমআই বলেছে 25 হলে আমরা বলছি মোর দ্যান 25, বিএমআই
25 অর মোর দ্যান 25 হলে আমরা ওভারওয়েট ধরছি হুয়ের যে রিপোর্ট অনুযায়ী, এবং 18.5 যদি আমরা নিচে ধরি 18.5 নিচে, তাহলে কিন্তু সেটা আমরা আন্ডারওয়েট ধরছি, এবং ওমেনরা বলছে বেশি এফেক্টেড মেনের তুলনায়, ঠিক আছে, ম্যানের তুলনায়। এবং এই ডবল বার্ডেন ম্যালনিউট্রিশনের যে রিসেন্ট রিপোর্ট সেটা কিন্তু দিয়েছি, ইন্ডিয়ার যে রিসেন্ট রিপোর্টটা রয়েছে দেখো কি বলেছে, দ্য গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট ফাউন্ড দ্যাট ইন্ডিয়া হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট নাম্বার অফ 46 মিলিয়ন অ্যান্ড ওয়েস্টেড চিলড্রেন বলেছে 25.5 মিলিয়ন। কোথায় চলে গেছে? 2% ইজ আন্ডার 5 চিলড্রেন আর ওভারওয়েট, 23% অফ ওম্যান অ্যান্ড 20% অফ ম্যান এজ বলেছে 50 to 49, 15 থেকে 49, ঠিক আছে, 15 to 49, আর আন্ডার ওয়েট কিন্তু রয়েছে, ঠিক আছে, 23% ওম্যান এবং 20% মেনের কিন্তু রয়েছে, তারা 15 থেকে 49 বছর যারা বয়স রয়েছে। টাচ করানোর সময় মকে ইমেজ করলে খুব অসুবিধা হয়, সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি বলেছে, অ্যান্ড অলমোস্ট দ্য সেম পার্সেন্টেজ আর ওভারওয়েট, আর সেটা বলেছে ওমেন অফ 90% অফ মেন, আর বাদ বাকি যে পার্সেন্টটা অলমোস্ট বলেছে সেম পার্সেন্টই রয়েছে, ঠিক আছে। আর বলেছে দ্য প্রপোর্শন হ্যাভ ডাবল ইন দ্য লাস্ট ডিকেড, এটা লাস্ট ডিকেডে কিন্তু প্রপোর্শনটা ডাবল ছিল। তো এটাই কিন্তু যারা জানতে না একেবারেই কিন্তু ইজি, খুব একটা কঠিন না, এটাই হলো আমার ডাবল বার্ডেন ম্যালনিউট্রিশন। আশা করি বুঝতে পারলে। চলো এবার কিন্তু আমি নেক্সট তাহলে কিন্তু এই যে বলছে ডবল বার্ডেন, আচ্ছা এটা উল্লেখ করেছি যে ডবল বার্ডেন ম্যালনিউট্রিশনকে মানে ট্যাকেল করার জন্য কি কি নেবে, সেটা কিন্তু ইউনিসেফ একটা রেকমেন্ড করেছে, সেটা হলো 2 ইয়ার্সে, সেটা দেখো বলেছি, দ্য ফার্স্ট 2 ইয়ার্স অফ চাইল্ড লাইফ, দ্য অ্যাডলসেন্ট ইয়ার অফ ফর গার্লস অ্যান্ড প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন ফর মাদার্স। হ্যাঁ, দিজ আর পিরিয়ড অফ টাইম হোয়েন প্রুভেন নিউট্রিশন intervention of children are best chance of survive and reach their optimal growth and development। এগুলো কিন্তু আমাকে বলেছে এই প্রিভেন্ট করার জন্য কিন্তু এই আমার স্টেপগুলো কিন্তু ইউনিসেফ রেকমেন্ড করেছে। ফার্স্ট 2 ইয়ার্স অফ চাইল্ড লাইফ, তারপরে বলেছে দ্য অ্যাডলসেন্স ইয়ার্স ফর গার্লস and the pregnancy and the lactation for mothers, and these are the periods of time when proven nutrition intervention offer children the best chance to survive and reach their optimal growth and development। ওকে, আচ্ছা তারপরে কিন্তু আমি একে একে অ্যাব্রিভিয়েশনগুলোতে চলে আসছি। অ্যাব্রিভিয়েশন কিন্তু চটপট উত্তর দিতে পারো। অ্যাব্রিভিয়েশনে দেখো কি বলেছে, ফার্স্ট যেটা ছিল আমরুত, তারপরে AAY BIS CVC, তারপরে হলো ECO SOC। ওকে, ফার্স্ট দেখো আমরুত AAY BIS CVC ECO SOC। ওকে, চটপট উত্তর দাও। ফার্স্ট দেখে নাও আমরুত, আমরুত কী হবে, পজ করে কিন্তু উত্তর দিও, তারপরে অ্যান্সারগুলো দেখে নাও। আমরুত কী হবে, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, ঠিক আছে, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনকে আমরা কি বলছি, আমরুত। AAY অন্তর্দয় অন্ন যোজনা। ওকে, তারপরে দেখো BIS দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, CBC সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, ECO SOC এটা কিন্তু একটা ইউনাইটেড নেশনের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সম্ভবত 14টা দেশ নিয়ে, এরকম 14টা নিয়ে কিন্তু ওদের কিন্তু একটা গঠিত রয়েছে, 14 স্টেট না কি এরকম একটা, যাই হোক এটা একটু দেখে নিও। এটা কিন্তু ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, দ্য ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ECO SOC সেটাকে আমরা বলছি। কেউ যদি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলও লেখো সেক্ষেত্রে অসুবিধা নেই, কেউ যদি দ্য ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলও লেখো সেক্ষেত্রেও কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে। কাজে কিন্তু এখানে মোটামুটি শেষ করলাম। আশা করি যেই প্রজেক্টগুলো নিয়ে একটুখানি মানে তোমার একটুখানি ধারণাটা কম ছিল সেই দুটো কিন্তু জানতে পারলে, একটা হলো আমাদের সেলফ হেল্প গ্রুপ, আর হলো
ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 আর 2017টাই মোটামুটি ভালো করে এইটুকখানি যে জানলে এইটুকখানি তুমি জানার, এর থেকে বেশি মনে করছি না যে জানার প্রয়োজন আছে, ঠিক আছে? এই দুটোই ভালো করে দেখে যেও। আর আমি তো সেলফ হেল্প গ্রুপটা টেলিগ্রামে দিয়ে দেবই, কারণ সেলফ হেল্প গ্রুপটা অনেকটাই বড়, আলোচনা করতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য আমি টেলিগ্রামে দিয়ে দেবো। কেউ যদি কারোর বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বলতে পারো যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ইমেল আছে, ইমেল করতে পারো। নেক্সট তাহলে কিন্তু ক্লাসে ডিটেলসে সেলফ হেল্প যেখানে অসুবিধা হবে, আশা করি হবে না, ঠিক আছে? একেবারে সহজ বা ইংলিশ কিন্তু লেখা রয়েছে, কোনো কঠিন জটিল ইংলিশ নেই। সেক্ষেত্রে কিন্তু নেক্সট দিন কিন্তু তাহলে বুঝিয়ে দেবো। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। অবশ্যই ক্লাসটি লাইক করো, শেয়ার করো। তো থ্যাংক ইউ।